গুড মর্নিং ক্লাস। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি তোমাদের জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, আমরা গত কয়েকটি ক্লাসে কিন্তু তোমাদের বইতে যে পঞ্চম অধ্যায় রয়েছে ভারত, সে ভারত থেকে বিস্তারিত আলোচনা করছিলাম, তাই তো? যেহেতু অনেকটা বড় চ্যাপ্টার, তাই আমি কিন্তু পাটে পাটে তোমাদের সাথে ভিডিওতে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি। দেখো, ইতিমধ্যে আমরা কিন্তু ভারতের প্রশাসনিক বিভাগ, অবস্থান, ভারতের জলসম্পদ, ভারতের জলবায়ু এবং গত ক্লাসে আমরা কিন্তু ভারতের মৃত্তিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, তাই তো? আচ্ছা, আজকে কিন্তু আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো ভারতের স্বাভাবিক উদ্ভিদ। তার আগে আমরা দেখে নেব যে তোমরা কতটা পড়াশোনা করছো। গত ক্লাসে আমি তোমাদের সাথে ভারতের মৃত্তিকা সম্পর্কে আলোচনা করেছিলাম। দেখি মৃত্তিকা থেকে কেমন কার পড়া মুখস্থ হয়েছে। আচ্ছা, বলতো যে ভারতবর্ষে যে বিভিন্ন রকম মৃত্তিকা রয়েছে, তার মধ্যে সব থেকে বেশি পরিমাণে রয়েছে কোন মৃত্তিকা? ভেরি গুড। পলি মৃত্তিকা কিন্তু রয়েছে ভারতবর্ষে সব থেকে বেশি, তাই না? এই পলি মৃত্তিকা কত পার্সেন্ট রয়েছে ভারতবর্ষে? প্রায় 46% অঞ্চল জুড়ে কিন্তু রয়েছে পলি মৃত্তিকা। এই পলি মৃত্তিকা কোন কোন রাজ্যতে লক্ষ্য করা যায় স্টুডেন্ট, বলতো? মূলত গঙ্গা অববাহিকায় দেখা যায়। তাহলে গঙ্গা যেখান থেকে সৃষ্টি হয়েছে, এই উচ্চ প্রবাহের পর থেকে একদম নিম্ন প্রবাহের যে অববাহিকা অবধি, সেই পর্যন্তই কিন্তু পলিমৃত্তিকা দেখা যায়। তার মধ্যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ রয়েছে। বেশিরভাগ অঞ্চল জুড়েই কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছে পলিমাটি, তাই তো? এছাড়া আর কোন কোন রাজ্যে রয়েছে বলতো? ভেরি গুড। বিহার, উত্তরাখণ্ডের কিছুটা অংশ, উত্তরপ্রদেশ, তাই না? এই যে অঞ্চলগুলোতে কিন্তু পলিমৃত্তিকা সব থেকে বেশি রয়েছে। আচ্ছা, এরপরে ভারতে কিন্তু পলি মৃত্তিকার পরে আর একটা মৃত্তিকা রয়েছে, যেটিও কিন্তু আহ, দ্বিতীয় স্থানে রয়েছে। সেটা কি তোমরা বলতে পারবে কোন মৃত্তিকা? কৃষ্ণ মৃত্তিকা। ভেরি গুড। প্রায় 17% অঞ্চল জুড়ে কিন্তু কৃষ্ণ মৃত্তিকা রয়েছে। তোমরা আমাকে বলো, কৃষ্ণ মৃত্তিকায় সব থেকে ভালো উৎপন্ন কি হয়? ভেরি গুড, তুলো, তাই না? তাই কৃষ্ণ মৃত্তিকার কিন্তু আরো একটি নাম রয়েছে। সেই নামটা কি তোমাদের মনে আছে? ভেরি গুড। ব্ল্যাক কটন সয়েল। অর্থাৎ এই মাটি কিন্তু দেখতে কি কালো রঙের হয় এবং খুবই উর্বর, তাই তো? কৃষ্ণ মৃত্তিকা ভারতবর্ষে যে দাক্ষিণাত্য অঞ্চল রয়েছে, সেই দাক্ষিণাত্য অঞ্চলে বেশি লক্ষ্য করা যায়। আচ্ছা, তোমরা আমাকে বলো তো যে ভারতে যে মাটি গবেষণাগার কেন্দ্র রয়েছে, সেই মাটি গবেষণাগার কেন্দ্রটি কোথায় অবস্থান করছে? ভেরি গুড। মধ্যপ্রদেশের ভোপালে অবস্থান করছে কিন্তু মাটি গবেষণাগার, তাই তো? ঠিক তেমনি এই যে ভারতের যে মরুভূমি রয়েছে, থর মরুভূমি রয়েছে ভারতের, এই মরুভূমি গবেষণাগার কেন্দ্র কোথায় রয়েছে বলতো? মনে আছে তোমাদের? বলো। হ্যাঁ, ভেরি গুড, ঠিক বলেছো যে রাজস্থানের যোধপুরে কিন্তু রয়েছে আহ, এই যে মরুভূমি গবেষণাগার কেন্দ্র। আচ্ছা স্টুডেন্ট, আমরা যে ভাগ করেছিলাম মৃত্তিকাকে, মূলত 6টি প্রধান ভাগে ভাগ করেছিলাম। তার মধ্যে আমরা কি কি এক্ষুনি জানলাম যে পলি মৃত্তিকা আর কৃষ্ণ মৃত্তিকা, এছাড়া আরো 4টি মৃত্তিকা রয়েছে কিন্তু। তোমরা বলো তো সেগুলি কি কি? ভেরি গুড। লোহিত মৃত্তিকা, তাই তো? আর ল্যাটেরাইট মৃত্তিকা। আর কি রয়েছে? আর রয়েছে পার্বত্য অঞ্চলের মৃত্তিকা এবং মরু অঞ্চলের মৃত্তিকা, তাই তো? আচ্ছা, ভেরি গুড। তোমরা আমাকে বলো তো এবার যে লোহিত মৃত্তিকা ভারতবর্ষের কোন কোন অংশে লক্ষ্য করা যায়, কোন কোন রাজ্যে? ভেরি গুড। এই যে কর্ণাটক, মহারাষ্ট্রের কিছুটা অংশ, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, এইসব অঞ্চলগুলোতে কিন্তু আহ উত্তরপ্রদেশের কিছুটা অংশেও কিন্তু এই ধরনের মৃত্তিকা লক্ষ্য করা যায়। আচ্ছা, ল্যাটেরাইট মৃত্তিকার আঞ্চলিক বন্টন আমরা কিন্তু গত ক্লাসে আলোচনা করেছিলাম, তাই তো? অর্থাৎ ল্যাটেরাইট যে মৃত্তিকা, সেই মৃত্তিকা কোন কোন অঞ্চলে লক্ষ্য করা যায়? আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গের যে পশ্চিম অংশ, সেখানে কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকা লক্ষ্য করা যায়, তাই না? যেমন পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং আমাদের আশেপাশের যে রাজ্যগুলির মধ্যে উড়িষ্যা,
ঝাড়খণ্ড, বিহারের কিছুটা অংশ, ছত্তিশগড়ের অনেকটি অংশ জুড়ে কিন্তু এই ল্যাটেরাইট মৃত্তিকা লক্ষ্য করছে। ল্যাটিন শব্দ ল্যাটেরাইট থেকে কিন্তু এর অর্থ একটি রয়েছে, নির্দিষ্ট একটি অর্থ রয়েছে। কি বলতো? ল্যাটিন শব্দ ল্যাটেরাইট কথার অর্থটা কি? ভেরি গুড, ইট, তাই না? এই ইট কিন্তু হচ্ছে ল্যাটিন শব্দ ল্যাটেরাইটের অর্থ। আচ্ছা, আরো একটা কথা তোমাদের সাথে আলোচনা করেছিলাম আমি, যে একেবারে অনুর্বর মৃত্তিকা কোনটি? বলো। ভেরি গুড, একেবারে অনুর্বর মৃত্তিকা কিন্তু হলো ল্যাটেরাইট মৃত্তিকা, তাই তো? আচ্ছা স্টুডেন্ট, আমরা এই যে মৃত্তিকা সম্পর্কে যে ভাগ শ্রেণীবিভাগগুলো পড়েছিলাম, সাথে সাথে জেনেছিলাম যে মৃত্তিকা একটি আহ, প্রাকৃতিক গুরুত্বপূর্ণ সম্পদ। যেমন জল আমাদের বিভিন্ন কাজে লাগে বলে জল গুরুত্বপূর্ণ সম্পদ, আমরা জল সম্পদের সময় পড়েছিলাম। ঠিক তেমনি আমরা জেনেছিলাম যে এই যে মৃত্তিকা, এই মৃত্তিকা কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক সম্পদ। তাহলে এই মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের আমরা বিভিন্ন পদ্ধতি পড়েছিলাম, এবং কি কারণে মৃত্তিকা ক্ষয় হয় সেই ক্ষয় সম্পর্কেও জেনেছিলাম। তোমরা আমাকে দুটি তিনটে পয়েন্ট বলো তো, যে মৃত্তিকা কি কি কারণে ক্ষয় হতে পারে, বলো। ভেরি গুড। নাম্বার ওয়ান হচ্ছে প্রবাহমান জলধারা। দেখো, জলধারার সাথে কিন্তু মৃত্তিকা ক্ষয় হয়ে পৃষ্ঠটান বরাবর নিচের দিকে নেমে আসে, তাই না? আর কি হয়? বায়ু প্রবাহ, খুব জোরে হাওয়া হলে দেখবে বিশেষ করে মরুভূমি অঞ্চলে বালি বা মাটি এক স্থান থেকে উড়ে এসে অন্য স্থানে সঞ্চিত হয়। তাহলে এর ফলেও কিন্তু মৃত্তিকা ক্ষয় হচ্ছে। আর কি কি? বৃষ্টির প্রকৃতি, জনসংখ্যার চাপ বেড়ে যাচ্ছে, অনিয়ন্ত্রিত পশুচারণ, বৃক্ষচ্ছেদন, প্রথাগত কৃষি ইত্যাদি কারণে কিন্তু বর্তমানে মৃত্তিকা ক্ষয় লক্ষ্য করা যায়। ঠিক তেমনি এই যে মৃত্তিকা ক্ষয় হচ্ছে, সেটি কিন্তু পরিবেশের পক্ষে কি, যেগুলো মানুষের দ্বারা হচ্ছে সেগুলো কিন্তু পরিবেশের পক্ষে ক্ষতিকারক। তাই মৃত্তিকা সংরক্ষণ করা বা মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি অবলম্বন করা অত্যন্ত জরুরি। আমরা মৃত্তিকা যে ক্ষয় প্রতিরোধকারী যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলি সম্পর্কেও জেনেছিলাম। কয়েকটি বলতো, মনে আছে? ভেরি গুড। যেমন হচ্ছে ঝুম চাষ বন্ধ করতে হবে, ফালি চাষ করতে হবে, বৃক্ষ ছেদন করা যাবে না, বেশি করে বৃক্ষরোপণ করতে হবে, পর্বতে বা পাহাড়ের ঢালে কিন্তু ধাপ চাষ করতে হবে, ইত্যাদি দ্বারা কিন্তু আমরা মৃত্তিকাটাকে ক্ষয় প্রতিরোধ করতে পারি, তাই তো? আচ্ছা স্টুডেন্ট, আজকে কিন্তু আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ভারতের স্বাভাবিক উদ্ভিদ। আচ্ছা, তার আগে বলো তো, যে স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে, বলো। ভেরি গুড, ঠিক বলেছো তুমি একদম, যে যেসব উদ্ভিদ মানুষের সাহায্য ছাড়াই একা একা পৃথিবীতে বেড়ে ওঠে, জন্মায় এবং আস্তে আস্তে বেড়ে ওঠে, তাদের আমরা কি বলবো? স্বাভাবিক উদ্ভিদ, তাই তো? দেখো, ভারতবর্ষের স্বাভাবিক উদ্ভিদ আমরা তো পড়বই, এবং এই স্বাভাবিক উদ্ভিদের যে বিভিন্ন ভাগ রয়েছে, শ্রেণীবিভাগ রয়েছে, সেই শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা জানবো। এছাড়া এই যে অরণ্য, অরণ্য সংরক্ষণ করা যায় কিভাবে, এবং সামাজিক যে বনসৃজন তার মাধ্যমে কিভাবে আমরা আমাদের প্রকৃতিতে গাছপালাকে বাঁচিয়ে রাখবো, সেই সম্পর্কেও আমরা কিন্তু বিস্তারিত জানবো। তাহলে স্টুডেন্ট, গত ক্লাসে আমরা জেনেছি যে অরণ্য যে বা স্বাভাবিক উদ্ভিদের যে শ্রেণীবিভাগ, সেই শ্রেণীবিভাগ সম্পর্কে, তাই না? আজকে আমরা কি জানবো? যে অরণ্য কিভাবে সংরক্ষণ করা যায়। দেখো, আমাদের এই পরিবেশে বর্তমান সমাজে কিন্তু অরণ্য দিনের পর দিন ধ্বংস হচ্ছে। তোমরা বিভিন্ন কারণের দ্বারা কিন্তু অরণ্য ধ্বংস হচ্ছে, তোমরা বলতে পারবে দুটি একটি কারণ, বলো তো? ভেরি গুড, জনসংখ্যার চাপ বাড়ছে, আর কৃষিকাজের যে জমির প্রয়োজন, সেই জমির প্রয়োজনে কিন্তু আমরা অরণ্য ধ্বংস করছি। কিন্তু এই অরণ্য ধ্বংস করা কিন্তু পরিবেশের ব্যাপকভাবে ক্ষতি হচ্ছে, তাই না? তাই আমাদের অরণ্য সংরক্ষণ করা জরুরি। আমরা অরণ্য সংরক্ষণ কাকে বলবো? দেখো, অরণ্যের সঠিকভাবে প্রয়োজন মতো বিজ্ঞানসম্মত ব্যবহার করতে হবে, অরণ্যকে সুরক্ষিত রাখতে হবে, বৃক্ষ সৃজন করতে হবে, বনভূমির ক্ষেত্রমান বজায় রাখা ও বনভূমির যে পুনর্নবীকরণ করাকে কিন্তু আমরা এক কথায় কি বলবো? অরণ্য সংরক্ষণ করা, তাই না? তাহলে মেন বিষয়বস্তু কি দাঁড়াচ্ছে? যে আমাদের এই পরিবেশে অরণ্যকে যে বিভিন্ন পদ্ধতিতে সংরক্ষিত করা হবে, সেই পদ্ধতিগুলোই কিন্তু হলো অরণ্য সংরক্ষণ। দেখো, এই যে বিভিন্ন অরণ্য অরণ্য সংরক্ষণের ক্ষেত্রে সরকারি তরফ থেকেও কিন্তু অনেক পদক্ষেপ গ্রহণ করা হয়, তাই না? আচ্ছা, আমরা
কয়েকটি পয়েন্ট দেখো তোমাদের সাথে আমি তুলে ধরেছি। বিশ্ব অরণ্য দিবস কবে পালন করে থাকি আমরা? 21শে মার্চ, তাই না? কেন করে থাকি? কারণ জনগণকে আরো আমরা সচেতন করতে পারবো যে অরণ্য আমাদের কিভাবে প্রয়োজনীয়তা বা কিভাবে আমাদের প্রয়োজন মেটায়। ঠিক তেমনি জাতীয় অরণ্য সপ্তাহ কিন্তু আমরা পালন করে থাকি 8 থেকে 14 জুলাই অবধি। আর তোমরা সকলেই জানো যে বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? বলো। ভেরি গুড। 5ই জুন কিন্তু করা হয় বিশ্ব পরিবেশ দিবস পালন, তাই না? আমাদের পরিবেশের যে সংরক্ষণ করা বা পরিবেশকে দিনের পর দিন যে দূষিত মুক্ত করা বা দূষণ হচ্ছে সেখান থেকে পরিবেশকে দূষণ মুক্ত করা বিভিন্ন পদক্ষেপ কিন্তু এই পরিবেশ দিবসে পালন করা হয়ে থাকে। অর্থাৎ সর্বোপরি মানুষকে সচেতনতা অবলম্বন করতে বলা হয় এই পরিবেশ দিবসের মাধ্যমে। সেটি কত তারিখে? 5ই জুন। ভেরি গুড। ভারতে বনভূমি সংরক্ষণ আইন পাশ হয়েছিল 1980 খ্রিস্টাব্দে। এর আগে বনভূমির যে নীতি, সেই ভারতের জাতীয় যে নীতি রয়েছে সেখানে কিন্তু ভারতের জাতীয় বননীতি আরোপ করা হয় 1952 সালে, এবং বনভূমি যে সংরক্ষণ করার যে আইন পাশ করা হয় সেটা হয় 1980 সালে। দেখো তার আগে কিন্তু বিভিন্নভাবে জনসংখ্যার বৃদ্ধির ফলে গাছপালা কেটে জনবসতি বাড়ানো হচ্ছে, কৃষিক্ষেত্র তৈরি করা হচ্ছে ইত্যাদি পরিবেশের ক্ষতি সাধন করছে। এই ক্ষতি সাধনটা বন্ধ করার জন্য সরকারের তরফ থেকে কিন্তু বনভূমিকে সংরক্ষণ করার একটা আইন আনা হয়। সেই আইনটাই হলো কিন্তু ভারতের বনভূমি সংরক্ষণ আইন, যেটা উনিশশো 1980 খ্রিস্টাব্দে কিন্তু ভারতবর্ষে চালু হয়। তাহলে তোমরা কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ ডেট জানলে। এগুলো কিন্তু পরীক্ষায় 1 নম্বর বা শর্ট প্রশ্ন হিসাবে আসতে পারে। যেমন যে বিশ্ব পরিবেশ দিবস কবে, বিশ্ব অরণ্য দিবস আমরা কেন পালন করি বা কবে পালিত হয়, আবার জাতীয় অরণ্য সপ্তাহ কেন প্রয়োজন আছে আমাদের, আবার ভারতের যে বনভূমি সংরক্ষণ আইন সেটি কবে চালু করা হয়। এইভাবে কিন্তু অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। তোমরা কিন্তু এগুলো সবই মুখস্থ করবে। এরপরে আমরা দেখব যে অরণ্য সংরক্ষণ কিভাবে করা যেতে পারে। দেখো অরণ্য সংরক্ষণ করার বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিগুলো আমরা কিভাবে আরোপ করতে পারি সেগুলো আমরা দেখব। মানুষের বিভিন্নভাবে বনভূমি সংরক্ষণ করতে পারে। নাম্বার ওয়ান কি? অনিয়ন্ত্রিতভাবে বৃক্ষচ্ছেদন রোধ। দেখো বনভূমির মধ্যে বাছ বিচার না করে সব গাছ কাটা কিন্তু উচিত নয়, তাই না? যে গাছ পরিণত হয়ে গেছে সেই গাছ কাটলে কিন্তু তেমন বনভূমির ক্ষতি হয় না। কিন্তু যে চারা গাছটা সবে বড় হচ্ছে সেই চারা গাছ কেটে ফেলার মাধ্যমে কিন্তু আমরা বনভূমিকে ধ্বংস করছি, তাই না? তাহলে এই যে অনিয়ন্ত্রিতভাবে বৃক্ষচ্ছেদন সেটা না করে, বৃক্ষচ্ছেদন করতে না বলছে তা কিন্তু নয়, যে গাছগুলো পরিণত হয়ে গেছে সেই গাছগুলো কাটতে হবে এবং বেশি পরিমাণে সেই জায়গায় কিন্তু গাছ লাগাতে হবে। নাম্বার দুই কি বলছে? যে অপরিণত বৃক্ষচ্ছেদন হ্রাস। অপরিণত গাছ যাতে কাটা না হয় তার জন্য কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। এই ব্যবস্থাগুলো সরকারের তরফ থেকে বর্তমানে নেওয়া হচ্ছে। বিভিন্ন আইনের মাধ্যমে কিন্তু চোরা শিকারীদের এইভাবে কাঠ কাটতে বাধা দেওয়া হচ্ছে এবং তাদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। তাই তো? তাহলে সর্বোপরি শুধু সরকারকে নয়, আমাদের তোমাদের মতো স্টুডেন্টদের সবাইকে কিন্তু এগিয়ে আসতে হবে এই অপরিণত বৃক্ষচ্ছেদন হ্রাস রুখতে। অপরিণত কেন বলছি? যে ছোট চারা গাছটি কেটে ফেলা হচ্ছে সেই গাছ কিন্তু কাটা যাবে না, তাই না? তোমরা ছবিতে দেখো পরিণত গাছ মেশিন দ্বারা কাটা হচ্ছে, তাই তো? কিন্তু এই যে অপরিণত গাছ যেটা সবে জন্মেছে এবং বড় হচ্ছে সেই গাছকে কিন্তু পরিবেশে আমাদের টিকিয়ে রাখতে হবে, তাই না? আচ্ছা, এই দুটি ভাবে কিন্তু অরণ্য সংরক্ষণ করা যায়। আর কি কি পদ্ধতি রয়েছে? দেখো নাম্বার তিন রয়েছে কাঠের জ্বালানির পরিবর্তে বিকল্প জ্বালানির ব্যবহার বৃদ্ধি করতে হবে। দেখো বর্তমানে কিন্তু গ্রাম অঞ্চলে বনভূমির আশেপাশের অঞ্চল থেকে কাঠ বা গাছ কেটে এনে সেগুলো কিন্তু জ্বালানির যোগান দেওয়া হয়, তাই না? শহর অঞ্চলে কিন্তু এটি লক্ষ্য করা যায় না। শহর অঞ্চলে গ্যাস রয়েছে, ইলেকট্রিক হিটারের মাধ্যমে রান্না বান্না করা হয়, তাই তো? তাহলে এই যে জ্বালানির জন্য গ্রামে কিন্তু এখনো গাছ কাটা হয়। সেই গাছ কাটার বিকল্প যে ব্যবস্থা, অর্থাৎ গ্রামেও কিন্তু তোমার গ্যাসের ঠিকঠাক ব্যবস্থা করতে হবে সরকারের তরফ থেকে। ফলে তাদের যে প্রয়োজনীয় যে জ্বালানি সেটা কিন্তু তারা পাবে, তাই না? সেক্ষেত্রে গাছ কাটা কিন্তু গ্রামের অঞ্চলের যে মানুষ তারা বন্ধ করবে। আচ্ছা, নাম্বার তিন, তিন তো হয়ে গেল, সরি। এবার নাম্বার চার, দাবানল প্রতিরোধ।
দেখো, আগুন লেগে বনভূমি কিন্তু ধ্বংস হয়, তাই না? এই যে দাবানল সৃষ্টি হয়, কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে দাবানল সৃষ্টি। কিছু মনুষ্য সৃষ্ট কারণ হতে পারে, আবার প্রাকৃতিক কারণ হতে পারে, তাই না? তোমরা আমাকে বলো তো যে প্রাকৃতিক কারণে কিভাবে দাবানলের সৃষ্টি হতে পারে। ভেরি গুড। গাছে গাছে সংঘর্ষ লেগে কিন্তু আগুন জ্বলতে পারে, এভাবে দাবানলের সৃষ্টি হতে পারে। আবার আর অন্য কি উপায় আছে? ভেরি গুড। বজ্রপাত, অগ্ন্যুৎপাত ইত্যাদি যদি বন জঙ্গলের মধ্যে হয়, তাহলে কিন্তু আহ, গাছে বা সেই জঙ্গলে কিন্তু আগুন লেগে যায়, ফলে বনভূমি কিন্তু ধ্বংস হয়ে যায়। তাই সম্ভাব্য যেখানে আগুন লাগে, যেখানে শুষ্ক ঋতুতে বনভূমি পরিষ্কার রাখা দরকার ও সতর্ক থাকা প্রয়োজন কিন্তু এই দাবানল প্রতিহত করার জন্য। দেখো, যেখানে অঞ্চলগুলোতে আগের রেকর্ড রয়েছে যে গাছে গাছে এখানে সংঘর্ষ লেগে বা অগ্ন্যুৎপাত বা বজ্রপাতের ফলে আহ, কি হচ্ছে, আগুন লাগছে, দাবানল সৃষ্টি হচ্ছে, সেই সব অঞ্চলে কিন্তু সতর্কতামূলক আগে থেকে ব্যবস্থা নিতে হবে। শুষ্ক ঋতুতে বনভূমি পরিষ্কার রাখতে হবে। দরকার পড়লে যে বন দপ্তরের পাশাপাশি যে ফায়ার সিস্টেম, অর্থাৎ আগুন লাগলে যে জল দ্বারা সেই আগুনটা নেভানোর যে দরকার, সেই পরিকাঠামো কিন্তু যেসব অঞ্চলে প্রায়শই এরকম বনভূমিতে আগুন লাগে, সেসব অঞ্চলে কিন্তু থাকা প্রয়োজন। তাই তো বর্তমানে বিভিন্ন ও রাজ্য সরকার এই পদক্ষেপগুলি বর্তমানে গ্রহণ করছে। আর কি রয়েছে? আর রয়েছে দেখো, নাম্বার 5, রাসায়নিক ও জৈবিক উপায়ে কিন্তু অরণ্যের বৃক্ষের রোগ প্রতিরোধ করতে হবে। অনেক গাছ কীটপতঙ্গের আক্রমণে কিন্তু মারা যাচ্ছে। একটা জঙ্গলে দেখবে একটা কীটপতঙ্গে বা অনেকগুলো কীটপতঙ্গ একটা পরপর ধরে জঙ্গল দেখবে নষ্ট হয়ে যাচ্ছে। কিভাবে নষ্ট হচ্ছে? কীটপতঙ্গের আক্রমণের দ্বারা কিন্তু তারা নষ্ট হয়ে যাচ্ছে। গাছ রোগে আক্রান্ত হলে কীটনাশক বা জৈব ওষুধ কিন্তু প্রয়োগ করে গাছকে বাঁচানো সম্ভব। তাহলে আমাদের প্রথমে দেখতে হবে কোন গাছগুলোতে পোকামাকড় বেশি লাগছে, কীটপতঙ্গ বেশি আক্রমণ করছে, এবং সেখানে কিন্তু জৈব ওষুধ প্রয়োগ করা প্রয়োজন। তার ফলে গাছগুলি কিন্তু বেঁচে যাবে। তাই তো? আচ্ছা, পশুচারণ নিয়ন্ত্রণ। বনভূমিতে পশুচারণে ঘাস, চারাগাছ কিন্তু নষ্ট হয়ে যায়। তাই তো? বনভূমি আমরা কি করি, গ্রামাঞ্চলের দিকে যারা থাকো তারা দেখবে যে পশুচারণ অর্থাৎ গরু, ছাগল ইত্যাদি কিন্তু বনভূমির পাশাপাশি অঞ্চলে প্রবেশ করানো হচ্ছে তাদের খাবারের জন্য। সাথে সাথে তাদের পায়ের চাপে কিন্তু ছোট ছোট চারা গাছ মারা যাচ্ছে, তাই না? তাহলে এই যে পশুচারণ, এই পশুচারণকে কিন্তু নিয়ন্ত্রিত করতে হবে। অনিয়ন্ত্রিত পশুচারণ যেমন বনভূমি জন্মাতে বা সৃষ্টিতে সমস্যার সৃষ্টি করে, ঠিক তেমনি মৃত্তিকা ক্ষয়ও কিন্তু এই অনিয়ন্ত্রিত পশুচারণ সৃষ্টি করে, তাই না? কিভাবে করে সেটি তোমরা মনে আছে তোমাদের? ভেরি গুড। মাটি আলগা হয়ে যায়। পশু একই অঞ্চলে বা একই বনভূমিতে যখন বহুদিন ধরে পশুচারণ ক্ষেত্র হবে, তখন কিন্তু সেই অঞ্চলে গাছপালা মরে যাবে। গাছ তার শিকড় দ্বারা মাটি ধরে থাকে। সেই শিকড় যদি সে গাছ না পায়, অর্থাৎ গাছ যদি মরে যায় বা, তাহলে মাটিটা আলগা হয়ে যাবে। ফলে পশুচারণ নিয়ন্ত্রণ করা কিন্তু খুবই জরুরি বনভূমি সৃষ্টি বা বনভূমি অরণ্য সংরক্ষণ করার জন্য। নাম্বার 7 রয়েছে দেখো, বনসৃজন ও পূর্ণ বনসৃজন। অর্থাৎ কি বলছে যে ফাঁকা জমি, পতিত জমি রয়েছে ও অব্যবহৃত জমিতে কিন্তু গাছ লাগানো দরকার। দেখবে অনেক স্থানে বনভূমি কিছুটা কিছুটা জায়গা ফাঁকা পড়ে রয়েছে, বা তোমার বাড়ির আশেপাশে দেখবে অনেক জায়গা যেগুলো ফাঁকা পড়ে থাকে, কোনো কাজেই লাগে না, পতিত জমি। সেই পতিত জমিতে কিন্তু গাছ লাগাতে হবে, তাই না? নির্মাণ কাজ যেমন রাস্তা তৈরি, বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ইত্যাদি, খনিজ দ্রব্য আহরণের কারণে বনভূমি ধ্বংস হলে পার্শ্ববর্তী অঞ্চলে সমপরিমাণ বনভূমি কিন্তু স্থাপন করা হবে। দেখো, কোনো একটা বনভূমি অঞ্চলে যখন কোনো একটা খনিজ সম্পদ পাওয়া গেল, তাহলে সেই খনিজ সম্পদ যখন আমি উত্তোলন করছি, তাহলে সেই অঞ্চলে বনভূমি নষ্ট হচ্ছে। সেই বনভূমিটাকে কিভাবে রক্ষা করছি? আমি পার্শ্ববর্তী যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলে কিন্তু বেশি পরিমাণে গাছ লাগিয়ে, অর্থাৎ যে পরিমাণ গাছ কাটছি সেই সমপরিমাণ বনভূমি কিন্তু স্থাপন করা খুবই প্রয়োজন। নাহলে কিন্তু বনভূমিটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। এরপরে রয়েছে দেখো 8 নাম্বার, অরণ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিণত ও নির্বাচিত বৃক্ষচ্ছেদন কর্মসূচি গ্রহণ। বন দপ্তরের অরণ্য ব্যবস্থাপনার অঙ্গ হিসেবে নির্দিষ্ট সময় অন্তর অরণ্যের পরিণত বা নির্বাচিত বৃক্ষচ্ছেদন কর্মসূচি গ্রহণ করতে পারে। গাছ যে একদম কেটে ফেলতে বলা হচ্ছে না তা কিন্তু নয়, বলছি যে পরিণত গাছ, যে গাছগুলো বয়স হয়ে গেছে
বা যেগুলো কিছুদিন পর হয়তো মারা যাবে সেরকম গাছ কিন্তু পরিকল্পনা করে কাটতে হবে, বৃক্ষচ্ছেদন করতে হবে। এতে যেমন বনজ সম্পদ সংগ্রহ করা যাবে, যেমন কাঠ জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে, ঠিক তেমনি আবার বৈজ্ঞানিক পদ্ধতিতে কিন্তু অরণ্য সংরক্ষণ করা সম্ভব হবে। আচ্ছা, এর পরে রয়েছে দেখো নাম্বার 9, মানুষের অংশগ্রহণ। অরণ্য সংরক্ষণে সকল মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে আসতে হবে, তাই না? মানুষ যদি সচেতন না হয় তাহলে কিন্তু অরণ্য ধ্বংস হবে। অরণ্য ধ্বংস করে মানুষ কৃষিক্ষেত্র তৈরি করবে, ঘরবাড়ি, বহুতল অট্টালিকা তৈরি করবে, শহর তৈরি করবে, তাই তো? তাহলে মানুষকে সচেতন হতে হবে যে পরিবেশে এই যে অরণ্যর কি ভূমিকা রয়েছে সেই সম্পর্কে অবগত হতে হবে, তাই না? এই অরণ্য ধ্বংসের ফলে কি কি ক্ষতি হয় স্টুডেন্ট, তোমরা বলো তো? ভেরি গুড। এক হচ্ছে মৃত্তিকা ক্ষয় হয়, মাটির ক্ষয় হয়, আর ভেরি গুড, মাটির উর্বরতা কমে যায়, তাই তো? আর কি হয় বলতো? ভৌম জলস্তর কমে যায়, তাই না? মাটির যে জল যদি উপরে পড়ে সেই জলটা কিন্তু চুঁইয়ে ভিতরে ভূঅভ্যন্তরের মধ্যে ভৌম জলস্তর সঞ্চিত হয়। যদি সেখানে কংক্রিটের বা ঘরবাড়ি নির্মাণ করা হয়, রাস্তাঘাট নির্মাণ করা হয়, তাহলে কি সেই জলটা কি খুব সহজে প্রবেশ করতে পারবে? পারবে না। ফলে অরণ্য ধ্বংসের ফলে কিন্তু নানাবিধ সমস্যার সম্মুখীন বর্তমানে সারা পৃথিবী, বিভিন্ন দেশগুলি কিন্তু হয়ে চলেছে। তাই সমস্ত দেশে অরণ্য সংরক্ষণের নীতি কিন্তু গ্রহণ করা হয়েছে ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে। মানুষের সচেতনতা না বাড়লে শুধু আইন প্রণয়ন করে কিন্তু এই বনভূমি ধ্বংস ঠেকানো সম্ভব নয়। তোমরা তোমাদের আশেপাশের আহ, লোকেদের বোঝাবে যে অরণ্য ধ্বংস করা কিন্তু ঠিক নয়, কেন ঠিক নয় সেটাও তোমরা বোঝাবে, তাই তো? অর্থাৎ তোমরা আস্তে আস্তে যে বড় হচ্ছ, তোমাদের যে জ্ঞানের মাধ্যমে অরণ্য কিন্তু সংরক্ষণ করা সম্ভব। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, যে সাধারণ মানুষের অংশগ্রহণে কিন্তু অরণ্যচ্ছেদন বা অরণ্য যে সংরক্ষণ সেটা কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব, তাই তো? আচ্ছা স্টুডেন্ট, এবারে আমরা জানবো যে সামাজিক বনসৃজন জিনিসটা কি। দেখো, আমরা কিন্তু অরণ্য সংরক্ষণ করা যায় কিভাবে সেই পদ্ধতিগুলো জানলাম, তাই না? অরণ্য সংরক্ষণ আর সামাজিক বনসৃজন কি? দেখো, অরণ্য প্রতিষ্ঠান এবং সর্বোপরি গ্রামীণ জনসাধারণের সীমার বাইরে, অর্থাৎ অরণ্য এবং গ্রামীণ যে জনসাধারণের যে সীমানা রয়েছে তার বাইরে কোনো পতিত জমি, তারপরে পরিত্যক্ত কোনো জমি বা অনাবাদি জমিতে স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা, স্বেচ্ছাসেবী সংস্থা যৌথ বা একক প্রচেষ্টায় বৃক্ষরোপণকে কি বলছি আমরা? সামাজিক বনসৃজন। এই সামাজিক বনসৃজনের ইংলিশটা কি হচ্ছে? সোশ্যাল ফরেস্ট্রি। তাহলে কি বলছে দেখো, তোমরা কিন্তু নিজেরাই লক্ষ্য করেছো যে গ্রাম অঞ্চলে বা শহরে কিছু কিছু জায়গা দেখবে পতিত অবস্থায় পড়ে থাকে, কোনো কাজে লাগে না, অনাবাদি জমি, তাই না? পরিত্যক্ত জমি। সেই জমিতে যদি আমরা আহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা দ্বারা বা স্থানীয় যে স্বায়ত্তশাসিত সংস্থা রয়েছে সেই সংস্থা দ্বারা যদি বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে যদি আমরা বৃক্ষরোপণ করি, সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলছি? সামাজিক বনসৃজন, তাই তো? তাহলে আহ, আমরা করতেই পারি, পারি তো নাকি, যে বিভিন্ন পরিত্যক্ত জমিতে গাছ লাগাতে? ভেরি গুড, পারি। তোমরা আশা করি করবে। বাহ! দেখো, জে.সি. ওবেস্টি সর্বপ্রথম কিন্তু সামাজিক বনসৃজন যে শব্দটি সেটি কিন্তু ব্যবহার করেছিল। তাহলে তোমরা মনে রাখবে যে কে প্রথম সামাজিক বনসৃজন কথাটি ব্যবহার করে। তাহলে উত্তর কি হবে? জে.সি. ওবেস্টি। কত সালে? 1976 সালে কিন্তু এই সামাজিক বনসৃজনের সূচনা হয়ে থাকে। আর তার আগে জে.বি. ওবেস্টি কিন্তু এই কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন, যে সামাজিক বনসৃজন। তাহলে তোমরা সামাজিক বনসৃজন কাকে বলে সেটা কিন্তু জানলে, তাই তো? এবার এই সামাজিক বনসৃজনের কিছু উদ্দেশ্য রয়েছে। দেখো, সবকিছুর পিছনে তো কিছু একটা উদ্দেশ্য থাকে নাকি? তাহলে এই সামাজিক বনসৃজনের পিছে কি কি উদ্দেশ্য রয়েছে সেটা আমরা দেখব। সামাজিক বনসৃজনের কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য। প্রথমেই দেখো, পতিত, পরিত্যক্ত, অনাবাদি উন্মুক্ত জমি এবং সমুদ্র উপকূলে সৃজন বনভূমি সৃষ্টি করা ও আদি বনভূমির সংরক্ষণ করা। পতিত জমিতে যদি আমি গাছ লাগাই বা অনাবাদি যে উন্মুক্ত জমি রয়েছে সেখানে যদি আমি গাছ লাগাই তাহলে কি হবে? বনভূমিকে সংরক্ষণ করা যাবে না। আবার বনভূমি বেড়ে উঠতে বা সমুদ্র উপকূলবর্তী যদি অঞ্চলে যে গাছপালার প্রচুর পরিমাণে থাকে সেই গাছপালা আদি অনেকদিন ধরেই রয়েছে,
সেই বনভূমি সংরক্ষণ করার মাধ্যমেও কিন্তু এই সামাজিক বনসৃজন করাটা সম্ভব। তাহলে সামাজিক বনসৃজনের প্রধান লক্ষ্য হলো কি, পতিত পরিত্যক্ত ও অনাবাদি উন্মুক্ত জমিতে কিন্তু বৃক্ষরোপণ করা, তাই তো? আচ্ছা, নাম্বার ২ কি রয়েছে? যে অব্যবহৃত জমি ও অনুর্বর মাটিকে উদ্ধার করা। দেখো, গাছপালা যদি একটা অনাবাদি বা অব্যবহৃত জমিতে বেড়ে ওঠে, সেটায় তার যে পাতা, তার ফলমূল বা তার বিভিন্ন অংশ মাটিতে পড়ে কি হয়? মাটির উর্বরতা কি বৃদ্ধি করে তো? তাহলে যেসব অঞ্চলে অনুর্বর সেসব অঞ্চলে দেখবে গাছ লাগানোর মাধ্যমে তার বিভিন্ন অংশের মাধ্যমে কিন্তু এই অনুর্বর জমিটাকে উর্বর করা হয়। নাম্বার ৩ কি? যে মিশ্র বনভূমি সৃষ্টির মাধ্যমে গরিব মানুষদের জ্বালানি কাঠ, ফলমূল, পাতা, নানা উপজাত দ্রব্য, শিল্পজ কাঠ, পশুখাদ্য, সামাজিক বনসৃজনের উৎপাদন করা। তাহলে কি বলছি, যে মিশ্র বনভূমি সৃষ্টির মাধ্যমে আশেপাশের যে গরিব মানুষ আছে তারা কিন্তু তাদের জ্বালানির কাঠ সংগ্রহ করতে পারে, সেখান থেকে ফলমূল সংগ্রহ করতে পারে, নানা উপজাত দ্রব্য এবং শিল্প যে কাজে যে কাঠ প্রয়োজন হয় সেই কাজে কিন্তু এই কাঠের যে ব্যবহার সেটা করতে পারে। আবার পশু খাদ্য, পশু চারণভূমি সেটা হতে পারে। সামাজিক বনসৃজনের মাধ্যমে কিন্তু এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো যে সামাজিক বনসৃজনের কিন্তু একটা বৃহৎ উদ্দেশ্য বা লক্ষ্য রয়েছে, তাই না? নাম্বার ৪ কি বলছে? গরিব ক্ষুদ্র প্রান্তিক চাষী, যারা ক্ষেত মজুর, ভূমিহীন মানুষের কর্মসংস্থান হয়, আয় বৃদ্ধি হয়, উন্নয়নমূলক পরিকল্পনার মাধ্যমে গ্রাম্য সমাজের সামগ্রিক উন্নয়ন হয়। অর্থাৎ গ্রামে যেখানে পতিত জমি পড়ে রয়েছে সেখানে এই গাছপালা লাগানোর মাধ্যমে, দেখো, ক্ষেত মজুরের যে যারা রয়েছে তাদের কিন্তু ও, কি হয়, কর্মসংস্থান হয়। আর কি হয়, ভূমিহীন যারা মানুষ রয়েছে তাদেরও কিন্তু কর্মসংস্থান হয়, মানুষের আয়, সর্বোপরি আয় বৃদ্ধি হয়। এই যে পরিকল্পনাগুলো সরকারের তরফ থেকে কিন্তু নেওয়া হয় এবং সরকারের তরফ থেকেই কিন্তু তাদের আর্থিক যে উপার্জনটা দেওয়া হয় এই ক্ষেত মজুর, ভূমিহীন বা উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে গ্রাম্য পরিবেশের সর্বোপরি সামগ্রিক উন্নয়ন কিন্তু আমরা লক্ষ্য করতে পারি এই বনসৃজনের মাধ্যমে। আচ্ছা, এটা গেল সামাজিক বনসৃজনের উদ্দেশ্য ও লক্ষ্য। আচ্ছা, এরপরে দেখো রয়েছে স্থানসমূহ। কোন কোন স্থানে আমরা এই সামাজিক বনসৃজন বা এই উন্নয়নমূলক লক্ষ্যর জন্য বিভিন্ন কাজ করতে পারি? কৃষি জমির আশেপাশে পতিত অব্যবহৃত জমি থাকে, সেই জমির চারপাশে কিন্তু আমরা কি করতে পারি? এই সামাজিক বনসৃজন করতে পারি। নাম্বার ২, জমির আল বা বাঁধ, রেল লাইনের ধারে বা সড়ক পথের ধারে কিন্তু জমিতে আমরা কি করতে পারি? এইভাবে বনসৃজন করতে পারি, সামাজিক বনসৃজন। দেখো এই যে ছবিটি দেখতে পাচ্ছ, দেখো রাস্তার ২ ধারে কিন্তু ইউক্যালিপটাস গাছ লাগানো হয়েছে। একদিকে এই ইউক্যালিপটাস গাছ লাগানোর ফলে যেমন মাটি ধরে রাখছে, ঠিক তেমনি আহ, গাছপালা লাগালে কি হয়, বেশি পরিবেশ দূষিত মুক্ত হয়, মানুষ ফ্রেশ অক্সিজেন পায়, তাই তো? নদী ও খালের পাড়ে কিন্তু বৃক্ষরোপণ করা যেতে পারে। ধর্মস্থল, শিক্ষাকেন্দ্র, অফিস, আদালত চত্বরে কিন্তু উন্মুক্ত স্থানে যেখানে পতিত স্থান সেইগুলোতে কিন্তু এই সামাজিক বনসৃজন করা হয়। শ্মশান, কবরস্থান, এমনকি সমাধি ক্ষেত্রেও কিন্তু এরকম সামাজিক বনসৃজন লক্ষ্য করা যায়। ক্ষয় ও বধ্যভূমি অঞ্চলেও কিন্তু এরকম সামাজিক বনসৃজন লক্ষ্য করা যায়। আর কি রয়েছে? মরুভূমি ও উপকূলীয় বালিয়াড়ির প্রান্তদেশে এইভাবে কিন্তু এই সামাজিক বনসৃজনের মাধ্যমে সেখানকার পতিত জমিতে কিন্তু বৃক্ষরোপণ করা হয় বা উর্বর করে তোলা হয়। এরপরে রয়েছে বৃক্ষসমূহ। কি কি গাছ কিন্তু এই সামাজিক বনসৃজনে লাগানো হয়? এটাও গুরুত্বপূর্ণ। যে কোনো গাছ কি লাগালে হবে? না। কি কি গাছ লাগানো প্রয়োজন সামাজিক বনসৃজনে? ইউক্যালিপটাস গাছ। তোমরা গ্রামের দিকে যারা থাকো তারা নিশ্চয়ই লক্ষ্য করেছো, রাস্তার দুধারে জমির ২ আলে, তাই না? আকাশমণি গাছ, ক্যাসুরিনা, নিম, কাঠভুজ, করমচা, তারপরে বাবুল গাছ, সুবাবুল গাছ ইত্যাদি গাছগুলো কিন্তু আমরা সামাজিক বনসৃজনের মাধ্যমে রোপণ করতে পারি, তাই তো? আচ্ছা, ঠিক আছে। এরপরে স্টুডেন্ট আমরা জানবো যে কৃষি বনসৃজন সম্পর্কে। দেখো, প্রথমে আমরা কি জানলাম, যে সামাজিক বনসৃজন, বিভিন্ন গুরুত্বপূর্ণ গাছগুলো আমরা লাগাচ্ছি পতিত জমিতে। কৃষি বনসৃজন কি? কৃষক দ্বারা, এটা কিন্তু সবাই নয়, কৃষক দ্বারা তার নিজ অধিকারভুক্ত কৃষি জমিতে বা পতিত জমিতে কৃষকদের সঙ্গে কাঠ, সবুজ সার, ভেষজ দ্রব্য, ফলমূল আহরণের জন্য যে বৃক্ষরোপণ করা হয় তাকে আমরা কি বলবো? যে কৃষি বনসৃজন। অর্থাৎ কৃষক তার নিজের জমিতেই
চাষবাসের সাথে সাথে যে পতিত জমি পাশে পড়ে থাকে সেই জমিতে সে যদি কোনো আহ, ফলমূল আহরণের জন্য কোনো গাছ লাগায় বা কোনো শাকসবজির জন্য বা কোনো গাছ লাগায়, সেইগুলোকে কি বলা হচ্ছে? কৃষি বনসৃজন, তাই তো? আচ্ছা, এই কৃষি বনসৃজনেও কিন্তু নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্যগুলি কি কি? এই উদ্দেশ্যগুলো কিন্তু আমি দুটি ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগ? প্রথম যে ভাগটা সেটি কিন্তু হলো ব্যক্তিগত উদ্যোগ। ব্যক্তিগত উদ্যোগে কি কি উদ্দেশ্য রয়েছে? নাম্বার ওয়ান দেখো রয়েছে ব্যক্তিগত কর্মসংস্থান, অর্থাৎ যে কৃষক তার জমির পতিত জমিতে এই বনসৃজন করছে, কৃষি বনসৃজন করছে, তার কিন্তু ব্যক্তিগত কর্মসংস্থান হচ্ছে, আয় বৃদ্ধি হচ্ছে এবং জীবনযাত্রার মান উন্নয়ন ঘটছে, তাই না? আর কি হচ্ছে? দু নম্বর দেখো জ্বালানি কাঠের যোগান হচ্ছে, নিশ্চিত করছে পাচ্ছে। চাষবাসের সাথে সাথে সে যদি এই সমস্ত ভেষজ দ্রব্য বা ফলমূল আহরণের গাছ লাগায়, সে মাধ্যমে কিন্তু সে তার জ্বালানি কাঠের যোগান পাচ্ছে। গৃহস্থলীয় ফলমূল শাকসবজির যোগান সে দেওয়া সম্ভব হচ্ছে। নাম্বার চার, জৈব সার উৎপাদন করা, গৃহপালিত পশুর খাদ্য সরবরাহ করা এবং ভেষজ গাছগাছড়া উৎপাদন করা কিন্তু ব্যক্তিগত উদ্দেশ্যে এই কৃষি বনভূমির উদ্দেশ্য। ঠিক আছে? তাহলে এটি কি হলো? ব্যক্তিগত উদ্দেশ্য। এরপরে আমরা কি দেখব? যে পরিবেশগত উদ্দেশ্য কি কি রয়েছে, অর্থাৎ আহ, এই কৃষি বনসৃজনের মাধ্যমে কিভাবে পরিবেশ কিভাবে কাজে লাগছে। এক, অব্যবহৃত বা পতিত জমি উদ্ধার করা যায়। দেখো এই তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ এখানে, এই জমিটা কিন্তু পতিত জমি, দেখো অনেক গাছ লাগানো হয়েছে। তাহলে এই জমিতে গাছ লাগানোর মাধ্যমে, অব্যবহৃত পতিত জমিতে গাছ লাগানোর মাধ্যমে কিন্তু কৃষি বনসৃজন করা সম্ভব। নাম্বার দুই, বনভূমির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তাহলে গাছপালা যখন ছোট ছোট হয়ে বড় হচ্ছে আস্তে আস্তে, তখন কিন্তু বনভূমির পরিণত হচ্ছে, তখন কিন্তু এই পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। সর্বোপরি নাম্বার তিন, ভূমিক্ষয় নিবারণ করা সম্ভব হচ্ছে, অর্থাৎ ভূমির যে ক্ষয় সেটি কিন্তু হচ্ছে না, কারণ মাটি তার শিকড় দ্বারা কিন্তু এই বনভূমিকে ধরে রেখেছে। এরপরে দেখা রয়েছে স্থান ও গাছ। কৃষি বনসৃজনে জমির অবস্থান অনুসারে বিভিন্ন গাছ কিন্তু লাগানো যায়। দেখো কি কি গাছ লাগানো যায়? জমির আল বা বাঁধ যে রয়েছে, সে আল বা বাঁধে কি কি গাছ লাগানো যায়? ইউক্যালিপটাস গাছ লক্ষ্য করা যায়, তাই না? সোয়াকুড়ি গাছ, সোনাকুড়ি গাছ, আকাশমণি বা সোয়াবুল গাছ কিন্তু এই জমির আল বা বাঁধের পাশে কিন্তু লক্ষ্য করা যায়। আচ্ছা, নাম্বার দুই, পতিত জমিতে কি কি গাছ লাগানো যায়? দেখো কৃষি বনসৃজনের মাধ্যমে পতিত জমিতে নিম, কদম, শাল, শিশু, মেহগনি ইত্যাদি কিন্তু গাছ লাগানো যায়। এই গাছগুলো লাগানোর মাধ্যমে একটা মানুষের কিন্তু তার আর্থিক উপার্জন হয়, তাই না? এই মেহগিনি, শিশু, শাল গাছ দ্বারা কিন্তু আসবাবপত্র নির্মাণ এবং এই কাঠগুলি কিন্তু চড়া দামে বাজারে বিক্রিও করতে পারে কৃষক। তাহলে তার আয় কিন্তু সর্বোপরি বৃদ্ধি হচ্ছে, তাই না? আচ্ছা, আর কি রয়েছে? দেখো বাগান, দেখো কৃষি বনসৃজনের মাধ্যমে বাগানে কলা, লেবু, কুল, কাঁঠাল, আম, না তারপরে জাম, নারকেল বিভিন্ন গাছ কিন্তু লাগানো সম্ভব, তাই না? তোমাদের নিশ্চয়ই আশেপাশে দেখবে যেখানে অনেক কলা গাছের সারি রয়েছে, রয়েছে তো? তাহলে লেবু গাছ এরকম বা কাঁঠাল গাছ, আম গাছেরও কিন্তু সারি সারি আমরা লক্ষ্য করতে পারি। এগুলো কিন্তু সব কৃষি বনসৃজন। কৃষক তার যে আর্থিক উন্নতি বা অর্থ উপার্জনের উদ্দেশ্যে কিন্তু এগুলো করে থাকছে। সাথে সাথে পরিবেশেরও কিন্তু দূষণমুক্ত হচ্ছে বৃক্ষরোপণের মাধ্যমে। বাড়ির ফাঁকা স্থানে দেখবে স্টুডেন্ট সুপারি গাছ, শিশু গাছ, আকাশমণি গাছ কিন্তু অনেকে লাগায়, তাই না? এই যে ছবি রয়েছে দেখো, সুপারি গাছ অনেকের বাড়িতেই আছে, তাই না? আচ্ছা, নাম্বার পাঁচ রয়েছে দেখো পুকুর পাড়। পুকুর পাড়ে কিন্তু নারকেল গাছ, তাল গাছ, সুপারি গাছ, চালতা গাছ, আম গাছ আমরা গ্রামের দিকে লক্ষ্য করতে পারি। এগুলো কিন্তু সব হলো নিজেদের চাহিদা মেটানোর জন্য, তাই না? এগুলোর মাধ্যমেও কিন্তু কৃষি বনসৃজন করা সম্ভব হয়। এই দেখো পুকুর পাড়ে কত নারকেল গাছ হয়েছে। এরপরে নাম্বার ছয় রয়েছে বাড়ির উঠান। বাড়ির উঠানে কি সম্ভব? কিভাবে কৃষি বনসৃজন করা সম্ভব? বাড়ির উঠানে তুলসী গাছ, কালমেঘ গাছ, নয়নতারা গাছ, বাসক গাছ ইত্যাদি গাছ লাগানোর মাধ্যমে কিন্তু কৃষিজ যে বনসৃজন সেটা কিন্তু সম্ভব হচ্ছে। তাহলে আমরা বনসৃজনটা দুরকম ভাবে দেখলাম। এক হচ্ছে সামাজিক বনসৃজন, যেটা গ্রাম থেকে দূরে বা কোনো পতিত জমিতে, তাই না? আর একটা কি দেখলাম যে কৃষিজ বনসৃজন, কৃষক তার নিজের পতিত জমিতে, তাই না, যে বৃক্ষরোপণ করছে। আচ্ছা,
এবারে আমরা একটু দেখে নেব যে কৃষি বনসৃজন আর সামাজিক বনসৃজনের কি পার্থক্য রয়েছে। দেখো, কিছু কিছু ভিত্তি রয়েছে, অর্থাৎ বিষয়বস্তুগত পার্থক্য রয়েছে, অঞ্চলগত পার্থক্য রয়েছে, আর উদ্দেশ্যগত কিন্তু কিছু পার্থক্য রয়েছে। বিষয় কি? দেখো, সামাজিক বনসৃজনের কি বিষয় আমরা পড়েছিলাম, যে জনগণের সহায়তায় পরিবেশের উন্নতি ও অর্থনৈতিক সমৃদ্ধির উদ্দেশ্যে কিন্তু বনভূমি স্থাপন করা হচ্ছে, তাই না? ঠিক অপরদিকে কৃষি বনসৃজন কি? নিজের জমিতে ফলন উৎপাদনের পাশাপাশি আয় বৃদ্ধি করার জন্য কিন্তু এই বনভূমি সৃষ্টি করা হয়। তাহলে কৃষি বনসৃজন নিজের জমিতে, এবং সামাজিক বনসৃজন কিন্তু কোনো পতিত জমিতে, যেখানে বনভূমি স্থাপন করা যাচ্ছে। এবারে নাম্বার 2 দেখো রয়েছে অঞ্চল। পতিত ও অব্যবহৃত জমি, আহ, জলাভূমি, যেখানে জমির উর্বরতা কম সেখানে সামাজিক বনসৃজন গড়ে ওঠে। অপরদিকে কৃষি বনসৃজন কোথায় গড়ে ওঠে? কৃষক তার অনুর্বর ও পতিত জমিতে কৃষি বনসৃজন গড়ে তোলে। যেমন কৃষিক্ষেত্রে যেখানে চাষবাস হচ্ছে তার পাশে কোনো আল থাকলে সে আল আল বরাবর সে কোনো গাছ লাগাচ্ছে, বা কৃষিক্ষেত্রে পাশে যদি অনুর্বর কোনো জমি থাকে সেখানে সে এই বিভিন্ন গাছপালা লাগানোর মাধ্যমে কিন্তু কৃষি বনসৃজন সম্ভব হচ্ছে। তাহলে অঞ্চলগত কিন্তু একটি পার্থক্য রয়েছে সামাজিক বনসৃজনে আর কৃষি বনসৃজনে, তাই তো? আচ্ছা, এর পরে রয়েছে দেখো স্টুডেন্ট উদ্দেশ্য। সামাজিক বনশনের উদ্দেশ্য কি? তোমরা তো পড়েছো, বলো। বিভিন্ন রকম উদ্দেশ্য রয়েছে। জ্বালানি কাঠ সংগ্রহ, পরিবেশের মাটি সংরক্ষণ, শিল্পের কাঠের যোগান, কর্মসংস্থান ইত্যাদি রয়েছে। সর্বোপরি অর্থনৈতিক উন্নয়ন কিন্তু ঘটছে সমাজে। ঠিক তেমনি কৃষি বনসৃজনের ক্ষেত্রে আমরা কি দেখছি? অনুর্বর জমিকে পরিণত করা, মাটির উর্বরতা বৃদ্ধি করা, ভেষজ উদ্ভিদ তৈরি করা, ফল উৎপাদনের মাধ্যমে কৃষকের যে আয়, সে আয় বৃদ্ধি করা, পশু খাদ্যের যোগান বৃদ্ধি করা ইত্যাদি কিন্তু আমরা কি দেখলাম, যে কৃষি বনসৃজনের পার্থক্য, তাই তো? তাহলে স্টুডেন্ট, আমরা কিন্তু আজকে আমাদের যে অরণ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি এবং কৃষি বনসৃজন আর সামাজিক বনসৃজনের যে পার্থক্য বা বিভিন্ন উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্য সম্পর্কেও কিন্তু আমরা বিস্তারিত জেনেছি। এবং গত ক্লাসে আমরা কি জেনেছিলাম, যে ভারতের স্বাভাবিক উদ্ভিদ। তোমরা ভারতের স্বাভাবিক উদ্ভিদকে কয় ভাগে ভাগ করেছিলাম আমরা স্টুডেন্ট? 5 ভাগে ভাগ করেছিলাম। কি কি মনে আছে তোমাদের? বলো। নাম্বার 1 চিরহরিত উদ্ভিদ, তাই না? নাম্বার 2 পর্ণমোচী উদ্ভিদ। নাম্বার 3 ক্রান্তীয় মরু উদ্ভিদ। নাম্বার 4 হচ্ছে পর্ণমোচী উদ্ভিদ, আর নাম্বার 5 হচ্ছে কি? মরু উদ্ভিদ, তাই তো? তাহলে এই দুটি ক্লাসের মাধ্যমে আমি কিন্তু তোমাদের ভারতের যে স্বাভাবিক উদ্ভিদ রয়েছে সেটা কমপ্লিট করালাম, ঠিক আছে? এরপরে কতকগুলি গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, সেগুলো নিয়ে একটু আমরা আলোচনা করব। স্টুডেন্ট, প্রথম প্রশ্নটা দেখো কি রয়েছে, যে বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? তোমরাই বলো, কবে পালিত হয় বিশ্ব অরণ্য দিবস? ভেরি গুড। 21শে মার্চ দিনটিতে কিন্তু বিশ্ব অরণ্য দিবস পালিত হয়, তাই তো? আচ্ছা, নাম্বার 2 কি রয়েছে, যে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস খুবই সহজ, 5 জুন, অর্থাৎ 5ই জুন কিন্তু বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, তাই না? এগুলো কিন্তু সবই তোমাদের পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? তোমরা কিন্তু এগুলো সবই মনে রাখবে বা মুখস্থ করে নেবে। নাম্বার 3 কি রয়েছে, যে ভারতে বনভূমি সংরক্ষণ আইন কবে চালু হয়? কবে চালু হয় বলতো ভারতের বন সংরক্ষণ আইন? ভেরি গুড, 1980 সালে কিন্তু বন সংরক্ষণ আইন চালু হয়, তাই তো? আচ্ছা, নাম্বার 4 রয়েছে দেখো সামাজিক বনসৃজন কাকে বলে? একটু আগে আলোচনা করলাম, কি বলতো? ভেরি গুড। কি বলছে, যে আহ, গ্রামীণ এলাকা থেকে কিছুটা দূরে, সেখানে বিভিন্ন উদ্দেশ্যকে সামনে রেখে যে গাছপালা লাগানো হচ্ছে সেগুলোকে আমরা কি বলবো? সামাজিক বনসৃজন। সেগুলো কোনো স্বেচ্ছাসেবী সংস্থা, সরকারি কোনো সংস্থা দ্বারা যৌথ বা একক ভাবে কিন্তু বনসৃজন করাকে আমরা কি বলবো? সামাজিক বনসৃজন। আর কৃষি বনসৃজন নাম্বার 5-এ রয়েছে কি? কৃষক তার পতিত জমিতে বা চাষ করার পর যে অংশ অনুর্বর জমি রয়েছে সেই জমিতে যখন সে তার নিজের চাহিদা মেটানোর জন্য বিভিন্ন ফলের গাছ হতে পারে, ভেষজ গাছ হতে পারে, বা বিভিন্ন শাল সেগুনের মতো কাঠ জাতীয় গাছ, যেগুলো আহ, অর্থনৈতিক উপার্জনে তার ব্যবহার হতে পারে, তাকে কি বলছি আমি? কৃষি বনসৃজন। তাহলে কৃষি বনসৃজন শ্রমিক বা কৃষক তার পতিত জমিতে করছে, আর সামাজিক বনসৃজন সমাজ থেকে একটু দূরে যেখানে পতিত জমি পড়ে রয়েছে সেখানে বনসৃজন করা হচ্ছে। নাম্বার 6 অরণ্য সংরক্ষণের উপায়গুলি আলোচনা করো।
বিভিন্ন পদ্ধতিতে কিন্তু আমরা অরণ্য সংরক্ষণ করে থাকি, তাই না? কি কি? বৃক্ষচ্ছেদন রোধ করার মাধ্যমে, এবং নাম্বার ওয়ান, নাম্বার টু কি হতে, অপরিণত গাছ কাটা বন্ধ করতে হবে, পশুচারণ নিয়ন্ত্রণ করতে হবে, আর কি করতে হবে বলো? বনসৃজন করতে হবে ও পুনর্বনসৃজন করতে হবে, তাই না? অর্থাৎ গাছ কাটলে সেখানে যাতে আবার পুনরায় গাছ লাগানো যায় সেটা ব্যবস্থা করতে হবে। সর্বোপরি মানুষের সচেতনতা এবং সাধারণ মানুষের অংশগ্রহণ করার মাধ্যমে কিন্তু অরণ্য সংরক্ষণ করা সম্ভব, তাই তো? ঠিক আছে স্টুডেন্ট, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে ভারতবর্ষের যে অর্থনৈতিক দিক রয়েছে, আমরা এতদিন কি করলাম, যে প্রাকৃতিক দিকগুলো দেখলাম, তাই না? এবারে ভারতবর্ষের যে অর্থনৈতিক দিকগুলি রয়েছে, সেই অর্থনৈতিক দিকগুলি নিয়ে আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ক্লাস।